একটি অভিশপ্ত গ্রাম, যেখানে আজও কালী পুজোর দিনে বলি দেওয়া হয় নিষ্পাপ কন্যা সন্তানকে। কিন্তু যদি সে বলি দেয়া না হয়, তাহলে জেগে উঠে এক ভয়ঙ্কর রাক্ষস, যার একটাই লক্ষ্য ধ্বংস। আর এই অন্ধবিশ্বাস আর অশুভ শক্তির বিরুদ্ধে এক মায়ের লড়াই। এই গল্প আপনার গায়ে কাটা দিয়ে দেবে। বলছিলাম, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হিন্দি হরর মুভি মায়ের গল্প। মুভির গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি একটি লাইক আর শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। মুভির শুরুতে দেখতে পাই পশ্চিমবঙ্গের চন্দনপুর গ্রাম, যেখানে কালী পুজো চলছিল। একই সময় জমিদারের স্ত্রী সন্তান প্রসব করতে চলেছে। নিচে চলছিল পুজো, আর উপরে জমিদার বাড়িতে জমিদারের সন্তান জন্ম নিতে চলেছে। সবাই যেন কোনো এক অজানা আতঙ্কে আছে। কিছুক্ষণ পর খবর আসে একটি ছেলে সন্তান হয়েছে। এটা শুনে সবাই যেন হাত ছেড়ে বাঁচে। কিন্তু এর পরে জানা যায় যমজ সন্তান হয়েছে। প্রথমটি ছেলে সন্তান হলেও পরেরটি হয়েছে মেয়ে। যখনই জানতে পারে যে মেয়ে সন্তান হয়েছে, হঠাৎই পুজো বন্ধ হয়ে যায়, যেন সমস্ত প্রাসাদে শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখতে পাই আশেপাশের জঙ্গল থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসছে, যেন কোনো রাক্ষস চিৎকার করছে। এরপর দেখা যায় সেই নবজাত মেয়েকে তার মায়ের কাছ থেকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই মিলে জঙ্গলের ভিতর চলে যায়। জঙ্গলের ভিতর এক পাথরের উপর সে মেয়ে বাচ্চাটিকে রেখে দেয়, যেখানে কালী মায়ের এক পরম ভক্ত তার বলি দেয়। সে একটি মন্ত্র পড়ে, যেখানে বলা হয়, যদি এই কন্যার রক্ত মাটিতে পড়ে তবে রাক্ষসরা এই ভূমি থেকে দূরে থাকবে। হে রাক্ষস, তুমি দূরে যাও। সেই মন্ত্র বলেই মেয়েটিকে বলে দেওয়া হয়। তখনই দেখা যায় যে রাক্ষস ছুটে আসছিল, সে সাথে সাথেই থেমে যায়। তারপর কেটে যায় আরও 40 বছর। আমরা পৌঁছে যাই কলকাতা শহরে, যেখানে একটি আর্ট এক্সিবিশন চলছে। সেখানে আম্বিকা নামের একজন টিচারকে দেখা যায়, যিনি তার স্কুলের ছাত্রছাত্রীদের কালীমায়ের ছবি দেখিয়ে বোঝাচ্ছিলেন। এক ছবিতে কালীমায়ের হাতে একটি রাক্ষসের কাটা মাথা। এক স্টুডেন্ট প্রশ্ন করে, এটাকে? আম্বিকা বলেন, এর নাম রক্তবীজ। সে ছিল এমন এক ভয়ঙ্কর রাক্ষস, যে সব দেবতাদেরকে হারাতে থাকেন এবং তাণ্ডব চালাতে থাকেন। তখন সব দেবতা মা পার্বতীর কাছে গিয়েছিলেন সাহায্যের জন্য। তখন মা পার্বতী নিজের সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেন, মা কালী। তখন মা কালী সে রাক্ষসের শিরশ্ছেদ করেন। কিন্তু সে রাক্ষসের রক্ত যেখানে যেখানে পড়ছিল, সেখানেই আবার নতুন রাক্ষস জন্ম নিচ্ছিল। তখন মা কালী নিজের জিভ দিয়ে সব রক্ত শুষে নেন, যাতে এক ফোঁটা রক্তও মাটিতে না পড়ে। এভাবেই মা কালী রক্তবীজকে ধ্বংস করেন এবং তার মাথা হাতের মুঠোয় ধরে রাখেন। এই গল্প বলার মাঝেই এক্সিবিশন শেষ হয় এবং সেখানেই প্রবেশ করে শুভঙ্কর, আম্বিকার স্বামী। তাদের 12 বছরের একটা মেয়েও আছে, যার নাম শ্বেতা। তারা সবাই কলকাতাতেই থাকে। একদিন রাতে শুভঙ্করের কাছে চন্দনপুর থেকে ফোন আসে। তার চাচা জয়দেব জানায় তার বাবা মারা গেছে, তাকে শ্রাদ্ধের জন্য আসতে হবে। তখনই আমরা জানতে পারি এই শুভঙ্কর আর কেউ নয়, চন্দনপুরের সেই জমিদারের ছেলে, যার জন্মের সময় তার যমজ বোনকে বলি দেওয়া হয়েছিল, যেটা আমরা প্রথম দৃশ্যেই দেখেছি। চন্দনপুরের কেউ জানে না যে শুভঙ্করের একটা মেয়ে আছে, কারণ প্রথা অনুযায়ী যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয়, তাকে কালী পুজোর দিন বলি দেওয়া হবে, অন্যথায় সে পুরনো রাক্ষস আবার ফিরে আসবে। তাই শুভঙ্কর গ্রামের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে কলকাতাতেই থাকে। কেউ জানে না সে একটি কন্যা সন্তানের বাবা। এখন শুভঙ্করের বাবা মারা যাওয়াতে চন্দনপুর যেতে হবে তাকে। এখন তার মেয়ে শ্বেতাও জেদ ধরে চন্দনপুরে যাওয়ার জন্য। সে জানেই না চন্দনপুরে তার সম্পূর্ণ পরিবার আছে। আম্বিকা সব জানলেও শুভঙ্কর এইসব সত্য মেয়ের কাছ থেকে লুকিয়ে রেখেছে। শুভঙ্কর সিদ্ধান্ত নেয় সে একাই গ্রামে যাবে। আম্বিকা চায় না সে একা যাক, কিন্তু শুভঙ্কর বলে, গ্রামে যদি কেউ জানতে পারে আমার মেয়ে আছে, আবার শুরু হয়ে যাবে সেই ভয়ঙ্কর রীতি। আমাকে আবার এসব ভয়ঙ্কর রীতিনীতি পালনে বাধ্য করা হবে, যা আমার একদমই পছন্দ না। আমি অনেক আগেই বুঝে গেছি এসব অন্ধবিশ্বাস মাত্র।
তাই চুপচাপ নিজের স্ত্রী আর মেয়েকে রেখে রওনা হয় চন্দনপুরের উদ্দেশ্যে। চন্দনপুরে পৌঁছে সে বাবার শ্রাদ্ধের কাজ শেষ করে এবং চাচা জয়দেবের সাথে দেখা করে। শুভঙ্কর তাকে বলে, চাচা, আমি এই পুরো প্রাসাদটি বিক্রি করে দিতে চাই, কারণ আমি এই জায়গার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছি। আমি এখন কলকাতাতেই সেটেল, আমার ছেলেকেও এইখানে আনতে চায় না। জয়দেবের চাচা তখন বলেন, ছেলে না, বলো মেয়ে। আমি ছাড়া পুরো গ্রামের কেউই জানে না, কিন্তু আমি জানি তুমি আমারই রক্ত, আমি কাউকে কিছু বলবো না। শুভঙ্কর চাচার উপর ভরসা করে, তাহলে শীঘ্রই একজন ব্রোকার খুঁজে দিন, আমি আজ রাতেই ফিরব। তখন চাচা বলেন, আজ রাতটা থাকো। আম্বিকাকেও ফোন করে সে একই কথা বলে। আম্বিকাও তাকে রাতটা থাকতে বলে, কারণ সে লং জার্নি করে এখানে এসেছে। কিন্তু সেখানে শুভঙ্করের একদমই মন লাগছিল না, তাই সে রাতেই বাবার অস্থি নিয়ে রওনা দেয়। কিন্তু মনে হয় কেউ যেন তাকে নজর রাখছিল। সেই রাক্ষস, সেই অভিশপ্ত শক্তি। সে গাড়ি নিয়ে যেতে থাকে। চন্দনপুরের পথ জঙ্গলের ভেতর দিয়েই যায়। অন্যদিকে আমরা দেখি শ্বেতা তার ট্যাবে অনেকগুলো ছবি আঁকে। তখন তার মা আম্বিকা একটি ছবি খেয়াল করে, একটি গাছের ছবি, যেটা শুভঙ্করকে পাঠায়। ছবি দেখে শুভঙ্কর আটকে ওঠে। এই গাছের ছবি শ্বেতা কিভাবে আঁকলো? এই গাছ তো চন্দনপুরের, এই গাছ তো অভিশপ্ত। কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কল কেটে যায়। সে গাড়ি থামিয়ে স্মোকিং করতে শুরু করে। ঠিক তখনই আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর রাক্ষস পিছন থেকে এসে তার শিকড় বের করে গাড়িটিকে জড়িয়ে ধরে, পুরো গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং সেখানেই মারা যায় শুভঙ্কর। এরপর জয়দেব ও কিছু আত্মীয় কলকাতায় পৌঁছায়, আম্বিকা ও শ্বেতার সঙ্গে দেখা করতে। জয়দেব শ্বেতার কপালে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে মা। তিনি আম্বিকাকেও বলে, তুমি চন্দনপুরে চলে আসো, আমরা সবাই একসাথে ভালো থাকব। কিন্তু আম্বিকা চায় না চন্দনপুরে ফিরে যেতে। সে চায় প্রপার্টি বিক্রি করতে, কারণ এটাই ছিল শুভঙ্করের শেষ ইচ্ছা। 3 মাস পর চন্দনপুর থেকে আবার ফোন আসে। জয়দেব জানায় শুভঙ্কর মারা যাওয়ার পর 3 মাস কেটে গেছে। তার শেষ ইচ্ছে ছিল প্রপার্টি বিক্রি করার। তিনি একজন ব্রোকার খুঁজে পেয়েছেন। তিনি বলেন, তুমি পারলে পরশু চলে আসো, ভালো দামে বিক্রি করা যাবে। কিন্তু আম্বিকা বলে, আপনার যত কমিশন লাগে নিয়ে নিন, আমাকে টাকা ট্রান্সফার করে দিন। তখন জয়দেব বলেন, ব্যাপারটা টাকার নয়, শুভঙ্কর আমার ছেলের মতো ছিল, আমি কমিশন চাই না, আমি চাই প্রপার্টির সব টাকা তুমি নিয়ে যাও, মেয়ের পড়াশোনার জন্য বা নিজের জীবনের জন্য খরচ করো, তোমার এই ক্ষতি তো কখনোই পূরণ হবে না। তখন আম্বিকা শ্বেতাকে বলে, তুমি তোমার ফ্রেন্ডের বাড়ি থাকবে, আমি চন্দনপুর যাচ্ছি প্রপার্টি ডিলের জন্য, 2 দিনের মধ্যেই ফিরে আসব। কিন্তু শ্বেতা রাজি হয় না। সে বলে, আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে চাই, আমার বাবার শৈশবের বাড়ি দেখতে চাই, বাবাও তো একা গিয়েছিল, কিন্তু সে আর ফিরে আসেনি, তুমি যদি না ফেরো আমি কোথায় যাব? এই কথায় আম্বিকা ইমোশনাল হয়ে পড়ে। বাবাহারা সন্তানের কথা না রেখে পারে না সে। তাই সে মেয়েকে নিয়ে রওনা হয় চন্দনপুরের পথে। পথে মা মেয়ে অনেক আনন্দ করে। অবশেষে তারা চন্দনপুর পৌঁছে যায়। বাড়ির সামনে চলে আসতেই হঠাৎ আম্বিকা দেখে দূর থেকে মনে হয় শুভঙ্কর যেন তার বাড়ির একটি জানালায় দাঁড়িয়ে আছে। তখনই গাড়ির সামনে একটি ছোট্ট মেয়ে চলে আসে, তার নাম দীপিকা। গাড়ি থামিয়ে দেয় আম্বিকা, কারণ ভুলটা ছিল তারই, সে ক্ষমা চায়। তখন সেখানে থাকা বাড়ির কাজের লোক বিকাশ বলে, ম্যাডাম, আপনার ভুল নয়, এই মেয়েটা এমনই, সবসময় ঘোরাঘুরি করে। দীপিকা ছিল বিকাশের মেয়ে। বিকাশের স্ত্রী আম্বিকা ও শ্বেতাকে ভালো চোখে দেখে না। সে নিজের মেয়েকে বলে, ওদের থেকে দূরে থাকো, কারণ সে জানে শ্বেতাই সে শুভঙ্করের মেয়ে, যাকে জন্মের পর বলি দেওয়া উচিত ছিল গ্রাম রক্ষার জন্য। কিন্তু শুভঙ্কর তা না করে তাকে বাঁচিয়ে রেখেছিল। এরপর দেখা যায় আম্বিকা ঘরের মাঝে প্রবেশ করে। আম্বিকা সেখানে একটি পুরনো কালী মন্দির দেখতে পায়, যেটা 40 বছর ধরে বন্ধ রয়েছে। বিকাশ বলেন, স্বপ্নে যদি কালীমা কাউকে দর্শন দেন তখন মন্দির খোলা হয় এবং তার মাধ্যমেই পুজো হয়। 40 বছর ধরে কালীমা আর কাউকে দর্শন দেন না, পুজোও হয় না।
এরপর সবাই খাওয়া দাওয়া করে। এদিকে দীপিকা ও শ্বেতার মাঝে ভালো বন্ধুত্ব তৈরি হয়। তারা একসাথে বসে ছবি আঁকতে শুরু করে। দীপিকা তখন শ্বেতার আঁকা অভিশপ্ত গাছের ছবিটা দেখে। সে বুঝে যায় সেটি ভয়ঙ্কর গাছের, অর্থাৎ রাক্ষসের গাছ। দীপিকা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি কখনো ভাঙা প্রাসাদের পাশে গিয়েছিলে? এই গাছের কথা তুমি জানলে কিভাবে? শ্বেতা বলে, না, কখনোই যাইনি। আমি তো এমনি এমনিই এঁকেছিলাম। এরপর সে জেদ ধরে বলে, আমি এই গাছটাকে সামনে থেকে দেখতে চাই। দীপিকা বাধা দিয়ে বলে, ওখানে যাওয়া নিষেধ, মা মারবে আমাকে। কিন্তু শ্বেতার জোরাজুরিতে দীপিকা তাকে সেখানে নিয়ে যায়। গাছের কাছাকাছি যাওয়ার আগেই দেখা যায় অনেক তাবিজ আর ঝাড়ফুঁকের জিনিস বাঁধা ছিল, যার কারণে শ্বেতা ভিতরে ঢুকতে পারছিল না। দূর থেকেই তাকিয়ে দেখছিল দীপিকা। সে তখন বলে, রাক্ষস আমাদের দেখে ফেলে তবে সে আমাদের পিছু ছাড়বে না, সে আমাদের জঙ্গলে নিয়ে যাবে। তখনই হঠাৎ আম্বিকা সেখানে চলে আসে এবং দুজনকেই বকা দিতে শুরু করে। কে বলেছে তোমাদের এখানে আসতে? দীপিকা তখন বলে, দিদি জোর করেছিল, ও দেখতে চাইছিল বলে আমি এখানে নিয়ে এসেছি। তখন দীপিকার মা সেখানে আসে এবং রেগে গিয়ে দীপিকাকে মারতে শুরু করে। এমন সময় দেখা যায় দীপিকার পিরিয়ড শুরু হয়ে গেছে। তখন আম্বিকা বলে, অভিনন্দন, তোমার মেয়ের পিরিয়ড শুরু হয়ে গেছে, সেলিব্রেট করো। তাও দীপিকার মা রেগেছিল এবং তাকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যায়। তখন শ্বেতা আম্বিকাকে জিজ্ঞেস করে, পিরিয়ডস হলে মানুষ সেলিব্রেট করে কেন? তখন আম্বিকা বলেন, অনেক ওয়েস্টার্ন দেশে করে, আবার ভারতের কিছু ট্রাইবাল এটাকে উৎসবের মতো করে থাকে। কিন্তু জানি না দীপিকার মা কেন এমন আচরণ করলো। এরপর দেখা যায় দীপিকার মা খুব ভয় পাচ্ছিল। সে কালীমায়ের নাম জপ করতে করতে প্রাসাদের একটি ঘরে মেয়েকে বন্ধ করে রাখে। বলে, আমি রাতে আসব, ততক্ষণ এখানে থাকবে, দরজা খুলবে না। দীপিকা অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়ে। আমরা দেখতে পাই সে রাক্ষস রাতের অন্ধকারে ঘরে ঢুকে পড়ে, তার শিকড় দিয়ে দীপিকাকে ধরে ফেলে এবং তাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। পরে যখন দীপিকার মা ঘরে আসে তখন সে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার মেয়েকে সেই রাক্ষস তুলে নিয়ে গেছে। সে কাঁদতে কাঁদতে বিকাশকে বলে, আমি জানতাম এটাই হবে, কারণ যাকে তুমি বাড়িতে রেখেছ সেই শয়তান, সেই বংশের মেয়ে যার বলি হওয়ার কথা ছিল। আর তার জন্যই আজ আমার মেয়ে চলে গেল। কেউই রাতে জঙ্গলের ভিতরে যেতে চায় না, কারণ সবাই জানে জঙ্গলের ভিতরে যেই যায় সে আর ফিরে আসে না। এরপর দেখা যায় জয়দেবও গ্রামের সব লোক একত্রিত হয়েছে, পুলিশও এসেছে। জয়দেব বলেন, গ্রামে গত 2-3 মাস ধরে অনেক মেয়ে হারিয়ে যাচ্ছে, তবে 2-3 দিন পর আবার ফিরে আসছে। তাই আমরা কোনো মামলা করিনি এখনো। এই মেয়েটিও ফিরে আসবে। তবে এখন রাত, জঙ্গলে যাওয়া নিরাপদ নয়। কিন্তু যখন সবাই শ্বেতার দিকে অভিযোগ তুলছিল তখন আম্বিকা একা জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সঙ্গে একজন পুলিশ অফিসারও যায়। জঙ্গল ছিল ঘন এবং ভয়ঙ্কর। জায়গায় জায়গায় সে রাক্ষস তার ফাঁদ বিছিয়ে রেখেছিল, কিন্তু কোথাও দীপিকা ছিল না। এদিকে দেখা যায় রাক্ষসের অধীনে থাকা শয়তানগুলো আম্বিকা ও পুলিশ অফিসারকে নজর রাখছিল। রাত পেরিয়ে গেলেও দীপিকার সন্ধান পাওয়া যায় না। আম্বিকা বাড়ি ফিরে আসলে শ্বেতা তখন জিজ্ঞেস করে, মা, এসব কি হচ্ছে? তখন আম্বিকা পুরো চন্দনপুর এবং সেই প্রাসাদের আসল গল্প শোনায়। সে বলে, তুমি তো রক্তবীজের গল্প শুনেছিলে, আমি তোমাকে বলেছিলাম। যখন কালিমা রক্তবীজের রক্ত পান করছিলেন তখন 1 ফোঁটা রক্ত চন্দনপুরে পড়ে গিয়েছিল। সেই 1 ফোঁটা রক্ত থেকে জন্ম নেয় এক রাক্ষস। কিন্তু সেই রাক্ষসের এত সাহস ছিল না কালিমাকে হারানোর। তাই সে চন্দনপুরের সব মেয়েদের অপহরণ করতে থাকে এবং তাদের গর্ভে নিজের বীজ ঢুকিয়ে দেয়। এমন এক শয়তান সৃষ্টি করার চেষ্টা করতে থাকে যে এই পৃথিবীকে ধ্বংস করবে। যখন কালিমা এই কথা জানতে পারেন তখন তিনি তার এক পরম ভক্তকে পাঠান। রাক্ষস জানত এই পরম ভক্তই তাকে ধ্বংস করতে পারে, তাই সে লুকিয়ে যায়। কিছুদিন পর সেই ভক্তের একটি কন্যা সন্তান হয়। যখন সেই কন্যা 12 বছরে পৌঁছায় তখন সে রাক্ষস গোপনে তাকে অপহরণ করে এবং তার গর্ভে নিজের বীজ রোপণ করে। তখন সেই পরম ভক্ত এক বড় ধর্ম সংকটে পড়ে।
যদি সে নিজের মেয়েকে মেরে ফেলে সেই রাক্ষসের বংশ শেষ হবে, কিন্তু তার নিজের মেয়েও মারা যাবে। রাক্ষস জানতো এই কন্যার গর্ভে জন্ম নেবে তার উত্তরসূরি। তাই সে পরম ভক্ত এমন সিদ্ধান্ত নেয় যেটাতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়। কালীমায়ের আশীর্বাদ নিয়ে গ্রাম রক্ষার জন্য নিজের সন্তানকেই সে বলি দেয়, যার ফলে রাক্ষসের যে উদ্দেশ্য ছিল তা পূরণ হয় না। যেদিন এই ঘটনা ঘটে সেদিন ছিল কালী পুজো, আর সেদিনেই সেই মেয়েটির বলি দেওয়া হয়। এখন এটাই মানা হয় যে আমরা সেই রক্তরেখার বংশধর, অর্থাৎ শুভঙ্কর তোমার বাবা এবং আমরাই সে ধারার লোক। সুতরাং তার মতে তুমিই সেই কন্যা যাকে বলি দেওয়া উচিত ছিল। আমরা কখনোই এই প্রথাকে তোমার জীবনে আসতে দেইনি। তোমার জন্ম কলকাতায়, সে সময় একটি ছেলে শিশুর সঙ্গে তোমাকে বদলে দিই, যখন তোমার ঠাকুরদা দেখতে এসেছিলেন। সবাই জানতো তুমি ছেলে, কিন্তু আজ আবারও আমরা একই গ্রামে ফিরেছি। দীপিকা ঠিকঠাক ফিরে এলেই আমরা চলে যাব। পরদিন সকালেই দেখা যায় দীপিকা ফিরে এসেছে, কিন্তু অবাক করার বিষয় তার পিরিয়ড থেমে গেছে। পুলিশের তদন্তের জন্য জয়দেব প্রতিটি পরিবারের কাছে যায় যাদের মেয়েরা ফিরে এসেছে। দেখা যায় প্রত্যেকের পিরিয়ড বন্ধ হয়ে গেছে এবং কারোরই কিছু মনে নেই। রাতে শ্বেতার পেটে প্রচণ্ড ব্যথা হতে থাকে। আম্বিকা তাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজে রকিং চেয়ারে বসে থাকে। তখন দেখা যায় দীপিকা, যে এখনও রাক্ষসের বশীভূত হয়ে আছে, সে শ্বেতাকে ডাকে খেলার নাম করে। শ্বেতা তখন কিছু বোঝে না এবং তার সঙ্গেই বেরিয়ে পড়ে। দেখা যায় গ্রামের সব মেয়েরা যারা রাক্ষসের কবজায় ছিল তারা সবাই জড়ো হয়েছে। হঠাৎ আম্বিকার ঘুম ভাঙে। সে দেখে শ্বেতা বিছানায় নেই, আর বিছানায় রক্তের দাগ। সে বুঝে যায় শ্বেতার পিরিয়ড শুরু হয়ে গেছে। দৌড়ে সে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের দিকে যায় এবং দেখে কয়েকজন মেয়ে শ্বেতাকে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। তখন এক বৃদ্ধা মহিলা আসে, মেয়েদেরকে থামিয়ে শ্বেতাকে ছাড়িয়ে নেয়। আম্বিকা শ্বেতাকে নিয়ে গাড়িতে করে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই রাক্ষসের বশীভূত সেই মেয়েগুলো তাদের উপরে হামলা চালায়। আম্বিকা চেষ্টা করে তাদের পিছু ছাড়াতে, কিন্তু পারে না। তারা পুরো গাড়ি ধ্বংস করে দেয়। শ্বেতাকে নিয়ে যেতে থাকে। তখনই দেখা যায় মাঝপথে জয়দেব দাঁড়িয়ে আছে। শ্বেতাকে সে বশীভূত মেয়েগুলো সহ সাথে নিয়ে যায়। আম্বিকা অচেতন হওয়ার আগে এটুকুই দেখতে পায়। পরদিন গ্রামবাসীরা জানায় আমাদের ম্যাডাম আম্বিকা ও তার মেয়ে নিখোঁজ। আমরা দেখতে পাই সে বৃদ্ধ মহিলা আম্বিকাকে বাঁচিয়ে ফেলে। অন্যদিকে পুলিশ অফিসার সন্দেহ করতে থাকে জয়দেবকে, কারণ জয়দেব প্রত্যেক নিখোঁজ মেয়ের সঙ্গেই দেখা করছিল এবং মনে হচ্ছিল জয়দেবের ভয়ে মেয়েগুলো কোনো কথা বলছিল না। পুলিশ অফিসার সন্দেহবশত ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের দিকে যায়। সেখানে জয়দেব পুলিশের মুখোমুখি হয় এবং একে একেই সব পুলিশকেই মেরে ফেলে সে, শুধু সেই পুলিশ অফিসারকেই ছাড়া। জয়দেব বলে, তুই জানিস না আমি কে? আমি সেই রাক্ষসের এক পরম ভক্ত, সেই আমার ঈশ্বর। আমি 40 বছর ধরে শুভঙ্করের পরিবারের উপর নজর রেখেছি। এদিকে সেই বৃদ্ধ মহিলা আম্বিকাকে পুরো কাহিনী জানায়। যেদিন শুভঙ্করের বোন জন্মায় সেদিন সেই পরম ভক্ত মেয়েটি বলি দিতে অস্বীকার করে এবং বলে কালিমা কখনোই চায় না কোনো কন্যার বলি হোক। তখন জয়দেব নিজে থেকে এসে কালিমায়ের খড়গ তুলে নিয়ে সেই কন্যা সন্তানটিকে বলি দেয়। এরপর পুরো গ্রামে সে সম্মান পায়। এই বৃদ্ধা মহিলাকেও সে ধর্ষণ করে। ধীরে ধীরে সে গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে ওঠে। এমনকি শুভঙ্করের বাবাকেও সে মেরে ফেলে, যাতে আম্বিকা ও শুভঙ্কর গ্রামে ফিরে আসে এবং তাদের সন্তানকে বলি দেওয়া যায়। বৃদ্ধ মহিলাটি বলে, আমিই ছিলাম কালীমায়ের সেই পরম ভক্ত। আজ আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। যদি তুমি নিজের মেয়েকে বাঁচাতে চাও তবে কালীমায়ের আশীর্বাদ প্রয়োজন। কালীমায়ের মন্দির খুলো এবং আবার পুজো শুরু করো। নিশ্চয়ই মা তোমাকে শক্তি দেবেন, না হলে তুমি কখনোই রাক্ষসের কবল থেকে তোমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে না। আম্বিকাও কালীমায়ের দর্শন পান এবং এরপর কালী পূজা শুরু হয়। দেখা যায় কালীমা আম্বিকার পূজায় সন্তুষ্ট হন এবং নিজের শক্তির একটি অংশ আম্বিকার মধ্যে প্রেরণ করেন। এরপর আমরা দেখতে পাই আম্বিকা রওনা হয় জঙ্গলের দিকে নিজের মেয়েকে বাঁচাতে। সেখানে কালীমায়ের পরম ভক্ত
অম্বিকা এবং রাক্ষসদূত জয়দেব মুখোমুখি হয়। জয়দেব অম্বিকাকে ভীষণভাবে মারধর করতে থাকে এবং তাকে বেঁধে ফেলে। অম্বিকা যখন মাটিতে লুটিয়ে পড়ে তার কপাল থেকে রক্ত ঝরতে থাকে। সেই রক্ত মাটিতে পড়তেই কালিমা তার মধ্যে প্রবেশ করে। কালিমা সেই রাক্ষসকে বধ করে। অম্বিকা যখন মেয়েকে নিয়ে গ্রামে ফিরে আসে তখন সেই বৃদ্ধা মহিলা বলেন, রাক্ষস তার বীজ রোপণ করে দিয়েছে তোমার মেয়ের পেটের ভিতর। আমাদের হাতে আর একটাই উপায় আছে, তোমার মেয়েকেও বলি দিতে হবে, না হলে সেই রাক্ষস জন্ম নেবে। অম্বিকা তখন বলে, মা তুমি কেমন পরীক্ষা নিচ্ছ আমার, এটাই যদি তোমার ইচ্ছা হয় তবে তাই হোক। কাঁদতে কাঁদতে খড়গ তোলে এবং বলি দিতেই যাচ্ছিল তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। শ্বেতার গর্ভে যে ভ্রূণ ছিল তা ধ্বংস হয়ে যায় এবং আকাশে মিলিয়ে যায়। কালিমা তখন কৃপা করেন, তিনি আসলে ভক্তের পরীক্ষা নিচ্ছিলেন। মুভিটা এখানেই শেষ হয়।